কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে একসময় মন্ত্রী ছিলেন যিনি শোভন চট্টোপাধ্যায়, তিনি আবার একটা সরকারি পদ পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বেশ কয়েকবার বৈঠক করার পরে শোভনবাবুকে এনকেডি এর চেয়ারম্যান করা হয়েছে, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। বিরাট বড় শাঁসালো জায়গা। এবং এই পদটা পাওয়ার পরে তৃণমূলের যেসব স্বপ্ন আছে, আশা আছে, সেগুলো কি পূরণ হবে, নাকি নতুন একটা ঝড় আসতে চলেছে, বৈশাখী ঝড়? এবং এর পাশাপাশি কি তৃণমূলের কোনো কোনো নেতা তারা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন? তৃণমূল কি সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে? এটা নিয়ে আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। 17ই অক্টোবর 2025 একটা চিঠি পাঠানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে, যিনি জল শোভন নামে পরিচিত। তাকে বলা হয়েছে যে সরকার খুশি হয়ে তাকে একটা পদ দিচ্ছে এনকেডি এর চেয়ারম্যান হিসেবে। তবে এটা বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে শোভন চট্টোপাধ্যায়কে তাকে ফিরিয়ে আনা হতে পারে, এবং আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তাকে কলকাতার মেয়র পদেও ভাবা হচ্ছে। এখনো পর্যন্ত সেই সম্ভাবনা মরে যায়নি। ববি হাকিমকে সরিয়ে তাকে বসানো হতে পারে এবং তাকে আবার বিধায়ক করা হতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের পতাকা হাতে শোভনবাবু রাস্তায় নামেননি, তিনি একটা সরকারি পদ পেয়েছেন। তবে এ রাজ্যে সরকার আর দলের কোনো তফাৎ নেই। শোভন চট্টোপাধ্যায় যখন সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারের মানে মমতা সরকারের একটা পদে বসেছেন, তার মানে ধরে নিতে হবে তিনি তৃণমূলে আবার ব্যাক করেছেন। কিন্তু এটা নিয়ে অনেকে যেটা মনে করছেন, পুরোটাই স্পেকুলেশন, যে যেহেতু এনকেডিএ, যেহেতু নিউ টাউন এবং তার সঙ্গে ভাঙড় রয়েছে, তার সঙ্গে সল্ট লেকের সঙ্গে যোগ রয়েছে, বিরাট বড় কয়েকশো কিলোমিটার সেখানকার রাস্তা, সেখানে অনেক অভিজাত আবাসন রয়েছে, অনেক ফাঁকা জমি রয়েছে, অতএব সেখান থেকে প্রচুর ইনকাম হবে এবং সেই সব মাল নিয়ে শোভনবাবু দেবেন তৃণমূলকে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন। এটা ঠিকই যে এনকেডিএ খুব শাঁসালো জায়গা, এবং এ রাজ্যে যে ডিআর লটারি নামক যে সর্বনাশের যে জুয়া খেলাটা চলছিল, তৃণমূলের আমলে ফুলে ফেপে উঠেছিল, গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে, চাকরি নেই বাকরি নেই, প্রচুর বেকার ছেলে মেয়ে, তারা হচ্ছে একটা ছোট্ট টুলের ওপরে ডিআর লটারির টিকিট বিক্রি করতো, আর লোকে ধার করে বউ পিটিয়ে বা জমি বাড়ি বিক্রি করে সেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ডিআর লটারির টিকিট কিনতো এবং সর্বশান্ত হতো। আদপে কালো টাকাটা সাদা করতো এই রাজনীতির লোকেরা। মাঝে মধ্যে খবর হয় যে উমুক পেলেন তুমুক পেলেন, ব্যাপারটা হচ্ছে সেই টিকিটটা বিক্রি করে দেওয়া হয় এবং পুরো ব্ল্যাক মানিটাকে হোয়াইট করা হয়। এটা তো জুয়া খেলা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ডিআর লটারি প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে, এবং তৃণমূলের যে ভাড়ারে ঢুকতো টাকাটা, সেই টাকাটা ফ্লো অনেকটাই কমে গিয়েছে। এরপরে কোন জায়গা থেকে টাকাটা আসতো? কেন্দ্রীয় যেসব প্রকল্প, আবাসের প্রকল্প, 100 দিনের কাজ, সে সমস্ত টাকা ঘ্যাচাংফু বহুদিন হলো, বহু বছর হলো বন্ধ হয়ে গেছে। যত চিল্লামিল্লি করুক না কেন এই রাজ্যের সরকার, তৃণমূল নেতারা, সেই টাকা 2026-এর আগে আর মঞ্জুর হবে না। তার কারণ হিসেব দিচ্ছে না। আরেকটা গল্প হচ্ছে, ওই টাকা থেকে কাটমানি আসতো, কাটমানি। যত গরিবই হোক না কেন, ভিক্ষা করেই খান না কেন, প্রত্যেক বাড়ি পিছু 30, 40, 50 হাজার টাকা আপনাকে দিতেই হবে। তো সেই যে পকেটে ঢুকতো পঞ্চায়েতে যারা হুব্বারা, মাতব্বররা, তৃণমূলের যারা মস্তানরা, দুষ্কৃতীরা, সেই টাকা খাওয়া বন্ধ হয়ে গেছে। এরপরে কি রাস্তা ছিল? বালি, কয়লা, পাথর, জঙ্গলের গাছ। এবং আপনারা জানেন যে রিসেন্ট আবার বালি মাফিয়া, কয়লা মাফিয়া আর এইসব কাঠ পাচারকারী, তাদের বিরুদ্ধে ইডি এমন সক্রিয় হওয়া হয়েছে। এই যে পশ্চিম মেদিনীপুরে কয়েকদিন আগে রেড হলো, এরপরে আবার উত্তরবঙ্গে বেশ কয়েকজন বালি মাফিয়া ভয়ে থরথর করে কাঁপছে। সমস্ত নাম আছে আমাদের কাছে, কারা কারা বালি মাফিয়া, কারা কারা ভয়ে ভয়ে কাঁপছে, সমস্ত নাম আছে। তাহলে এই বালি পাচার, কয়লা পাচার, পাথর পাচার, সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। আর কেষ্টমণ্ডলের যে গরু পাচারের কেস হওয়ার পর থেকে গরু পাচারটা অনেকটা কমে গেছে। আর জঙ্গলে এই আদিবাসীদের উপরে আক্রমণ হওয়ার পরে জঙ্গল থেকে কাঠ কেটে বেচে দেবে, সে রাস্তাও বন্ধ। একমাত্র রাস্তা কোথায়? মদ থেকে ইনকাম করা। মদ খাও, মদ খাও, বাংলা খাও, ইংলিশ খাও, খালি মদ খেয়ে যাও, সিগারেট খেয়ে যাও, গুটখা খেয়ে যাও, মানে মাদক থেকে একটা ইনকামের রাস্তা আছে। কিন্তু এই যে 2026-এর ভোট আসছে, প্রত্যেকটা বুথে বুথে তো লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, কাপড় দিতে হবে, মদ খাওয়াতে হবে, ঘুষ দিতে হবে, বহু কিছু ব্যাপার আছে। যত নির্বাচন কমিশনের যা বিধি হোক না কেন,
এগুলো সব অফিসিয়ালি কাগজে কলমে হয়, কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উপহার পাঠাতে হয়, খুশি করতে হয়। ও যতই এই ভান্ডার সেই ভান্ডার সেই শ্রী উমুক শ্রী তুমুক শ্রী, ওগুলোতে হয় না। সাধারণ মানুষকে কনভিন্স করার জন্য, ভোট কেনার জন্য বহু রকমের ব্যাপার আছে। সরকারি কর্মচারীদের কিনতে হবে, বিএলওদের কিনতে হবে, বিএলএদের পয়সা দিতে হবে। আবার এই নতুন কি একটা ডিজিটাল বোদ্ধা না কি একটা শুরু করেছে, মানে ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট পোস্ট করলে তাদেরকে মাল দিতে হবে। তো তৃণমূল যতই ধনী দল হোক না কেন, আঞ্চলিক দল হিসেবে সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে ধনী দল, কিন্তু ফাটকা টাকাটা তো লাগবে। সেই ফাটকা টাকা আসবে কোত্থেকে? বিভিন্ন উপায় খুঁজছে এখন তৃণমূল কংগ্রেস, এবং সেই উপায়েরই আরেকটা পার্ট হচ্ছে এই এনকেডিএ থেকে মাল তোলা। এনকেডিএ থেকে রিয়েল এস্টেট, বিল্ডিং হবে, প্রমোটারদের থেকে টাকা কামাবো, ব্যবসায়ীদের থেকে টাকা নেবো। কিন্তু একদম আমরা দায়িত্ব নিয়ে বলছি, শোভন চট্টোপাধ্যায়কে আমি যতটা চিনি, তার যদি সিকিভাগ তিনি যদি এখনো পর্যন্ত থাকেন, বেঁচে থাকেন আর কি, তিনি কিন্তু ওই মাল তুলে তৃণমূলকে দেওয়া সেটা হচ্ছে না। শোভন চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল যদি আশা করে যে ভোটের আগে হাজার হাজার কোটি টাকা মাল কামিয়ে নেব, সেটা হচ্ছে না। এর পরে আসছে আসল পয়েন্ট। আসল পয়েন্টটা কি? 17 তারিখে যখন শোভনবাবু তিনি চিঠি পেলেন, খুশিতে মিষ্টি খাওয়ার মতো খবর, কারণ এতদিন পর্যন্ত বাড়িতে বসে আছেন, এরপরে তিনি প্রকাশ্যে আসবেন, নতুন অফিস হবে, নতুন গাড়ি হবে, নতুন বিরাট এলাকা খুলে গেল, প্রমোটাররা আসবে, বিভিন্ন লোকজন আসবে কাজের জন্য। সেই একই দিনে আরেকটা চিঠি গেল শোভনবাবুর পত্নী, পত্নী কথাটা কেন বলছি তার ব্যাখ্যা আমি দেবো, নিশ্চয়ই দেবো, শোভনবাবুর স্ত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে যে চিঠিটা 17 তারিখ পৌঁছলো, তার ডেট দেওয়া আছে 8ই আগস্ট। চিঠিটা আমরা স্ক্রিনে ভালো করে আপনাদের দেখাচ্ছি। 8ই আগস্ট, 8 আগস্টের চিঠি, গোলপার্কে, একদম কলকাতার প্রাণকেন্দ্রে। সেখানে যেতে এতদিন লেগে গেল। বিকাশ ভবন থেকে, উচ্চশিক্ষা দপ্তর থেকে একটা চিঠি যাচ্ছে তার একজন স্টাফের কাছে। স্টাফ কেন? বৈশাখী ব্যানার্জি তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, তিনি স্নাতকোত্তর পাশ করেছেন, তিনি সর্বোচ্চ ডিগ্রি পেয়েছেন। তারপরে সংখ্যালঘু একটি কলেজ, মিল্লি আলামিন কলেজে তিনি অধ্যাপিকা ছিলেন। অধ্যাপিকা ছিলেন, তার 22 বছর চাকরি বাকি ছিল। 22 বছর চাকরি বাকি ছিল। তিনি 2018 সালে তিনি চাকরিটা ছেড়ে দেন। 2018 সালে চাকরি ছেড়ে দেওয়ার পরে 2019-এ তিনি আরেকবার রেজিগনেশন দেন ফর্মালি। 2019টাই তিনি ধরছেন। 2019 সালে তিনি যখন ইস্তফাপত্র দেন, তখন তার আরো 22 বছর চাকরি বাকি ছিল। 22 বছর অ্যাকসেপ্টেড হলো না। তখন শিক্ষামন্ত্রীর নাম কি? স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর নাম শ্রীমান পার্থ চট্টোপাধ্যায়, এখন যিনি জেলে আছেন নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে, কোটি কোটি টাকা। তো সেই পার্থ চ্যাটার্জি তাকে শায়েস্তা করার চেষ্টা করেছিলেন। সেই সময় তৃণমূলের নেতারা তাকে টাইট করার চেষ্টা করেছিলেন, কিন্তু বৈশাখী ব্যানার্জি মাথা নোয়াননি। সিপিএম এর আমলে মাথা নোয়াননি। সিপিএম ভাবতো এ তৃণমূলের দালাল, আবার তৃণমূল ভাবতে শুরু করলো বিজেপির দালাল। এইসব করে করে মানে এ ওর হাতে তামুক খায়, সে তার হাতে তামুক খায়। এটা পার্থ চ্যাটার্জির খুব বিখ্যাত কথা। তুমি বিজেপির হাতে তামুক খাচ্ছ আমি জানি, মানে এই ধরনের কথা বলতো আর কি। তুমি সিপিএম এর হাতে তামুক খাচ্ছ আমি জানি। তো এই বৈশাখী ব্যানার্জি কারো হাতেই তামুক খেতেন না। তিনি একদম নিজে ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা, তিনি শিক্ষিতা, তিনি পরিশ্রম করেছেন, মেধার ফলে চাকরি পেয়েছেন। তারপরে তিনি কার সঙ্গে থাকবেন, মানে আফটার ডিভোর্স, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে তিনি কার সঙ্গে থাকবেন। এবার আপনারা অনেকে, আমি মূল পয়েন্টে আসবো, তার আগে একটুখানি আপনাদের সঙ্গে কথা বলে নিই। সেটা হচ্ছে যে রামায়ণে মহাভারতে যাদেরকে আমরা দেবতা মনে করি, দেবী মনে করি, তারা তো বহু বিবাহ করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কি সেটা ওইসব আজে বাজে যেসব শব্দ এখন শোনা যাচ্ছে, লাম্পট্য? একদমই না। একজন ব্যক্তি তিনি কার সঙ্গে থাকবেন, কি খাবেন, কি পরিধান করবেন, কখন ঘুমোবেন, কখন স্নান করবেন, সেটা তার ব্যাপার। যদিও হিন্দু ম্যারেজ অ্যাক্টে তাদের কোনো রকমের সার্টিফিকেট নেই, কিন্তু তারা পরস্পরকে সিঁদুর পরিয়ে মাল্যদান করে অগ্নি সাক্ষী রেখে তারা বিয়ে করেছেন। যদিও শোভন চ্যাটার্জির যে প্রাক্তন না, এখনো তিনি স্ত্রী আছেন, রত্না চ্যাটার্জি, তাদের এখনো বিচ্ছেদ হয়নি, কিন্তু তারা আত্মিকভাবে পরস্পরের সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে তারা স্বামী স্ত্রীর মতো থাকেন এবং এক ছাদের তলায় থাকেন। এটা গেল। এবার এই বৈশাখী ব্যানার্জি তিনি মিল্লি আলামিন কলেজের অধ্যাপিকা ছিলেন।
তাকে ভীষণভাবে হেনস্থা করা হতো বিভিন্ন ইস্যুতে। দেখবেন একটু কেউ যদি বুদ্ধিমতী হয়, কেউ মেধাবী হয়, কেউ যদি একটু সুদর্শনা হয়, তাহলে সমাজ, বিশেষ করে ওই ধরনের কলেজগুলোর যারা স্টাফ থাকেন, গভর্নিং বডির দায়িত্বে থাকেন, লোকাল এমএলএ থাকেন, লোকাল মন্ত্রী থাকেন, তারা পিছনে লাগতে শুরু করেন। এই করো, এটা পড়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এইভাবে কথা বলা যাবে না, মাথা উঁচু করে হাঁটা যাবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বাধা নিষেধ আরোপ করা হতে থাকলো। এবং তিনি জর্জরিত হয়ে তিনি ইস্তফাপত্র দিয়ে দিলেন 2019 সালে। 2020 সালে কোভিডের সময় এই বৈশাখী ব্যানার্জিকে বদলি করে দেওয়া হলো। যিনি দিলেন ইস্তফা তাকে করা হলো রামমোহন কলেজে, মানে উত্তর কলকাতার আমহা স্ট্রিটে 3টে কলেজ একটা বিল্ডিং এ চলে। সকালে হয় রামমোহন, দুপুরবেলা হয় সিটি কলেজ, সন্ধেবেলা হয়, ইভিনিং এ হয় আনন্দমোহন কলেজ। আমি নিজে সেই সিটি কলেজের ছাত্র। তো আমাদের যে বিল্ডিং ছিল সিটি কলেজে, তার যে মর্নিং সেকশন, সেই কলেজটার নাম, পুরো অ্যাডমিনিস্ট্রেশন আলাদা, সমস্ত কিছু, ছাত্রছাত্রী আলাদা, শিক্ষক শিক্ষিকা আলাদা, সব আলাদা। তো মর্নিং এ সেই রামমোহন কলেজে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হলো। বৈশাখী বন্দ্যোপাধ্যায় গেলেন না। তিনি বললেন, ভাই আমি তো ইস্তফা দিয়ে দিয়েছি, আমাকে তুমি রিলিজ দাও। রিলিজ আর দেওয়ার নাম নেই। মানে একজন মহিলা, তিনি তার হকের টাকা তুলবেন, পিএফ এর টাকা তুলবেন, তার বকেয়া, বিভিন্ন রকমের বকেয়া থাকে, বিভিন্ন এরিয়ার থাকে, সেগুলো আপনারা জানেন যে গ্র্যাচুইটি থাকে, তো সেগুলো আর তিনি পাচ্ছেন না। তার কারণ সরকার, মানে উচ্চশিক্ষা দপ্তর তাকে রিলিজ দিচ্ছে না। হঠাৎ করে শোভন চট্টোপাধ্যায়কে ঠিক যেদিন চিঠি পাঠানো হলো, এনকেডি এর চেয়ারম্যান করা হলো, সেই দিন বৈশাখী ব্যানার্জি পেয়ে গেলেন তার কার্যত রিলিজ লেটার, যে চিঠিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আবার একবার দেখুন। তাকে বলা হলো যে আপনার রেজিগনেশন লেটার গৃহীত হলো। কবে? 7 বছর পরে। দুনিয়ায় কখনো শুনেছেন? পৃথিবীতে কখনো শুনেছেন আমি একটা অফিসে চাকরি করছি, আমি ইস্তফা দেবো, সেখানে জানিয়ে দেবে সঙ্গে সঙ্গে যে অ্যাকসেপ্টেড হলো না, অথবা অ্যাকসেপ্টেড হলো, সিদ্ধান্ত জানানোর জন্য 7 বছর সময় লাগিয়ে দিল। এটা কি মনে হয়? কি মনে হয়? বিভিন্ন পোর্টালে খবর, টিভি চ্যানেলে চটুল খবর, বিভিন্ন জায়গায় কন্টেন্ট আপনারা দেখছেন, খালি হাম্বা হাম্বা, হুম্বা হুম্বা। আরে বাবা, ভিতরের খবরটা দাও। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে শোভন বৈশাখীর সম্পর্কে চিড় খাইয়ে দাও, শোভন বৈশাখীকে আলাদা করে দাও। এই জায়গা থেকে, এই ইন্টেনশন থেকে এই চিঠিটা গেছে বৈশাখী ব্যানার্জির কাছে। খালি শোভন আর বৈশাখীর মাঝে একটা হাইফেন লাগিয়ে শোভন বৈশাখী, শোভন বৈশাখী, খালি চটুল কথাবার্তা। খবরটা বুঝুন, এটা একদম রাজনৈতিক সিদ্ধান্ত। উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর নাম কি? শ্রীমান ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী। ব্রাত্য বসু, তিনি যদিও এখন কি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন, পশ্চিম মেদিনীপুরের কোথায় গেছেন বলে জানা যাচ্ছে। ছবি করেন, নাটক করেন, তিনি এক সময় নাকি লেখালেখি করতেন। তো তার দপ্তর চিঠিটা দিল, সেই চিঠিতে লেখা হচ্ছে যে মানে উপরওয়ালার নির্দেশে, মানে বাংলা করলে যা বোঝায় আর কি, যে কর্তৃপক্ষের নির্দেশে আপনাকে এটা জানানো হচ্ছে। এইবারে যেটা হতে চলেছে, কেন সিঁদুরে মেঘ, কেন তৃণমূলে আরেকটা ঝড় আসতে চলেছে, সেই ব্যাখ্যাটা দিচ্ছি এবারে। এই বৈশাখী ব্যানার্জি, তিনি তো সহ্য করার পাত্রী নন। দীর্ঘদিন ধরে তাকে চিনি। সুলতান আহমেদ যখন এমপি ছিলেন, তাকে, বৈশাখী ব্যানার্জিকে তিনি দমাতে পারেননি, মাথা নত করতে পারেননি। ববি হাকিম, এখন যিনি কলকাতার মেয়র, উখাড়কে ফেক দেঙ্গে বলেছিলেন, মাথা নত করাতে পারেননি। এই বৈশাখী ব্যানার্জি, তিনি যদি হাইকোর্টে চলে যান যে হুজুর 2019-এ হুজুর আমি এই ইস্তফা পত্রটা দিয়েছিলাম হুজুর, তারপর থেকে আমার পিএফ আটকে আছে, গ্র্যাচুইটি আটকে আছে, সমস্ত কিছু অবসরকালীন যা যা ভাতা, যা যা কিছু সুবিধে, সবকিছু এই রাজ্য সরকার আটকে রেখেছে, উচ্চশিক্ষা দপ্তর আটকে রেখেছে। হঠাৎ করে এখন 7 বছর পরে তারা এই চিঠিটা পাঠিয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের এই পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বৈশাখী ব্যানার্জির তরফে একটা পাল্টা চিঠি দেওয়া হয়েছে যে এই চিঠির ভাষা আপনারা উইথড্র করুন, এখানে বেশ কিছু ভুলভাল কথাবার্তা আছে, এগুলোকে উইথড্র করুন। যদি উইথড্র না করে ব্রাত্য বসুর দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, তাহলে এটা লিখে রাখুন, এই বৈশাখী ব্যানার্জি হাইকোর্টে যাবেন এবং রাজ্য সরকার 2 গালে 2টো থাপ্পড় খাবে। থাপ্পড়ের তো হিসেব নেই, সমস্ত জায়গায় থাপ্পড় খাচ্ছে। ডিএতে বারবার থাপ্পড়,
নিয়োগে বারবার বারবার থাপ্পড়, যে কোনো একটা পরীক্ষা নেবে বারবার বারবার থাপ্পড়, ওবিসি কেসে বারবার থাপ্পড়। এবারে একটা পুরস্কার দিয়ে শোভন চ্যাটার্জিকে খুশি করিয়ে তার স্ত্রীকে মানে বৈশাখী ব্যানার্জিকে, আচ্ছা যদি আপনারা মনে করেন তাহলে আমি দ্বিতীয় স্ত্রী বলি, তার দ্বিতীয় স্ত্রীকে বিচ্ছেদ করানোর একটা চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে, রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র হাইকোর্টের কাছে যে রাজ্য সরকার থাপ্পড় খাবে তাই নয়, তৃণমূল কংগ্রেস থাপ্পড়টা খাবে বৈশাখী ব্যানার্জির কাছে। খালি সময়ের জন্য অপেক্ষা করুন। এই গৃহদাহ লাগানোর যে চেষ্টা যারা করছে তারা তো থাপ্পড় খাবেই। এছাড়াও আলটিমেটলি যে স্বপ্ন, যে আশা নিয়ে শোভন চ্যাটার্জিকে এনকেডিএ চেয়ারম্যান করা হয়েছে সে গুড়ে বালি, এবং শোভন বৈশাখীর মধ্যে যে বিচ্ছেদের জন্য যে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে সেই গুড়েও বালি। বন্ধুরা, আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগছে আপনারা কেউ কেউ কমেন্ট করছেন, আর একটু বেশি করে কমেন্ট করলে যারা রিপোর্ট করছে সেই রিপোর্টটা ডাউন হয়ে যাবে। আর বিশেষ করে এই যে তৃণমূলে সিঁদুরে মেঘ, এই কন্টেন্টটা কেমন লাগলো আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর কন্টেন্টটাতে একটা লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।